উজানের ঢলে রংপুরের ৩ উপজেলায় তিস্তা তীরবর্তী নিচু এলাকা প্লাবিত। মহিপুরে সেতু রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে স্থানীয়রা। এখন তো যে ভাঙি যাচ্ছে আস্তে আস্তে, কোনো উদ্যোগে নেই, আমাদের টিউনো স্যারের উদ্যোগে নেই, চেয়ারম্যানের উদ্যোগ নেই। এখানে যে রক্ষা করতে হবে, একটা প্ল্যানিং দিয়ে যাবে, একটা কিছু বরাদ্দ দিয়ে যে আটকাবে, সেটা আর কোনো চিন্তা ভাবনা নাই। মেহেরপুর বর্ডারে বিএসএফ এর পুশি ঠেকাতে সতর্ক অবস্থানে বিজেপি। সহযোগিতা করছেন স্থানীয়রাও। সীমান্ত এলাকায় চাষাবাদ নিয়ে কৃষকদের মাঝে উদ্বেগ। সাধারণ পাবলিক দিচ্ছে না, গুলি করার ভয় দেখাইছি, কিন্তু হাতে হাতে ভয় দেখাইছি। তারা হুমকি ধুমকে দিচ্ছি, মারবো, ধরবো, কাটবো, এরকম করছে। তো আমাদের সীমান্ত এলাকায় আবাদ পানি করা খুব কষ্ট হয়েছে। নরসিংদীর রায়পুরায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক। সাময়িক বরখাস্তের পর আবারও বহাল শপথে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি অভিভাবকদের। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। উজানের ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের ৩ উপজেলার চর এবং নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পাশাপাশি গঙ্গাচড়ায় মহিপুরের তিস্তা সেতু বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে বাঁধের অন্তত 50 মিটার অংশ। গত বছর বাঁধটি প্রায় 100 ফুট নদীতে বিলীন হয়ে যায়। সে সময় জিও ব্যাগ ফেলার দাবি জানায় স্থানীয়রা। তবে উল্টো উজানে বাঁশের পাইলিং করে এলজিইডি। স্থানীয়দের দাবি, ভুল পদক্ষেপের কারণে এবারও পানি বৃদ্ধির সাথে ভাঙন শুরু হয়েছে। এতে সেতু ও রংপুর কাকিনা আঞ্চলিক সড়ক হুমকির মুখে পড়ার শঙ্কায় তারা। ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও জানিয়েছে এই বিষয়ে পদক্ষেপ নিতে এলজিইডিকে জানানো হয়েছে। এদিকে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে কাউনিয়া, পীরগাছা ও গঙ্গাচড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী কয়েকদিন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। উত্তরের 4 জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কাও রয়েছে। বাল যে এই তিস্তা নদীর ভাঙন রক্ষা করতে পারে, এটা একটা কোনো কথা হয়? এটা একটা কোনো যুক্তি? এটা ভাঙি যাচ্ছে, এটার কোনো কেউ দায়ভার নিচ্ছে না। একপলা গ্রাম আছে, এখানে মানুষজন আমরা আছি। দূরত্ব ব্যবস্থা না নেয়, তাহলে ব্রিজ ধ্বংস হয়ে যাবে, এই কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানবো। রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান মাঝার। তিস্তা তীরবর্তী নিচু এলাকার অবস্থা বর্তমানে কেমন দেখছেন, আর বাঁধের ভাঙন ঠেকানোর বিষয়ে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কি বলছেন? মারফি, যে এখানে আমরা আছি এটি হচ্ছে যে গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়নের একটি গ্রামের মধ্যে আছি। এখন এই গ্রামটির মধ্যে, অর্থাৎ যে তিস্তার ঠিক যে উপরের যে চরাঞ্চলটা আছে, এটা নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলে আমরা আপনাদেরকে একটু দেখাতে পারি যে এরই মধ্যে কিন্তু এই পানি উঠতে শুরু করেছে, ওঠানামার মধ্যে আছে। আমরা যে সড়কটি আছে এই সড়কটির মধ্যে, এর মধ্যে আপনারা দেখছেন যে একেবারে প্রায় হাঁটু পানি হয়েছে। আপনাকে যে তথ্যটি দিতে চাই সেটি হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের যেটি তথ্য, যে উজানে অর্থাৎ ভারত অংশে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং হবে, সে কারণে যে গজলডোবা যে বাঁধটি আছে, ব্যারেজটি আছে, সেটির কপাটগুলো খুলে দেওয়া হয়েছে। সে কারণে পানির ফ্লোটা যখন বেড়েছে তখন লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ পয়েন্ট আছে, সেই ব্যারেজ পয়েন্টের 44টি যে জলকপাট আছে, সেই 44টি জলকপাটও বাংলাদেশের যে পানি উন্নয়ন বোর্ড তারা খুলে দিয়েছেন। এবং সে কারণে পাশাপাশি তো বৃষ্টি হচ্ছে, কাল রাতে বৃষ্টি হয়েছে, আজ সকালেও বৃষ্টি হয়েছে বাংলাদেশ অংশে। সে কারণে যে তিস্তা অববাহিকার অর্থাৎ যে নীলফামারীর ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি, রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া, লালমনিরহাটের সদর, কুড়িগ্রামের রাজারহাট এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের যে ব্রহ্মপুত্র নদী গিয়ে যে তিস্তা মিশেছে, এর যে অববাহিকা আছে দুই পাশে 210 কিলোমিটার যে অববাহিকা আছে, অববাহিকার উপরের যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো আছে, সেই নিম্নাঞ্চলগুলোতে কিন্তু পানি একবার সকালে ঢুকছে, একবার বিকেলে বের হচ্ছে, এরকম পরিস্থিতিতে আছে। আমরা যদি আপনাকে একটুখানি সেই নিম্নাঞ্চলগুলোর অবস্থা দেখাতে পারি, যেটি যে গঙ্গাচড়ার যে বাগেরহাট নামে যে একটি আশ্রয়ণ প্রকল্প আছে, আশ্রয়ণ প্রকল্পের ঠিক পেছনের জায়গায় এটি। অর্থাৎ পানি উন্নয়ন
বোর্ড যেটি বলছে যে আরো 4-5 দিন এভাবে পানি উঠানামা করতে পারে এবং যদি ভারতের থেকে যে পানিগুলো আসছে, যে বৃষ্টির পানি যদি আবার উজান থেকে আসে, তাহলে একটা স্বল্প মেয়াদী একটা বন্যা হয়ে যেতে পারে। এই ধরনের আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের এখানকার যিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আহসান হাবিব তিনি আমাকে জানিয়েছেন, এবং এই কারণে যে সতর্কতাগুলো করা দরকার সেই সতর্কতামূলক তারা কর্মকাণ্ড করেছেন এবং পানি বাড়ার সাথে সাথে যেটি হয়েছে। মাঝার ধন্যবাদ যুক্ত হবার জন্য। সীমান্তে পুশিনের ঘটনায় থামছে না উত্তেজনা। পতাকা বৈঠক ছাড়াই বিভিন্ন বর্ডার দিয়ে মানুষদের ঠেলে দিচ্ছে বিএসএফ, তাতে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, বাহিনীকে সার্বিক সহযোগিতা করছেন স্থানীয়রাও। তবে আতঙ্কে সীমান্তবর্তী এলাকার চাষিরা। সীমান্তে অবৈধ পুশিন করলে ফায়ার করতে বাধ্য হব, সাবধান। মেহেরপুরের পশ্চিম, উত্তর ও দক্ষিণ 3 দিক জুড়ে ভারতীয় সীমান্ত। প্রায় 47 কিলোমিটার সীমান্ত রেখা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, যেখানে প্রায়ই চলছে পুশিন চেষ্টা। পুশিন ঠেকাতে এপাশে শক্ত অবস্থানে বিজিবি, মাইকিং করে অবৈধ প্রবেশের বিষয়ে সতর্ক করা হচ্ছে বিএসএফকে। নজরদারিতে বিজিবির সাথে যোগ দিয়েছে সীমান্ত এলাকার বাসিন্দারাও। তারা ধরে আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে, এবং তার অনেক সময় দেখা যাচ্ছে অন্য চোর সন্ত্রাস আমাদের এলাকায় পাঠিয়ে দিতে, এটা তো দেশের জন্য ক্ষতিকর। আমরা সবাই ভাই ভাই তখন তো আমরা তাদের সাথে থাকতে হবে, কিন্তু ওরা যেটা পাঠাইছে ওই দেশ থেকে সেটা তো আমাদের জন্য ভালো না। তালিকা করুক প্রয়োজনে, যে আমার তোর বাংলার লোক আমার ভারতে আসে অবৈধভাবে, তো সেগুলো তোদের ফেরত নিতে হবে। সেভাবে ফেরত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে একটা শান্তি শৃঙ্খলা আসুক। এভাবে অশান্তি করছে কেন তারা? এদিকে সীমান্তবর্তী কাজীপুর, তেঁতুলবাড়িয়া, বাজিতপুর, ইছাখালী, মুজিবনগর সহ বিভিন্ন এলাকার হাজারো বিঘা জমিতে রয়েছে আবাদ। ফসলের পরিচর্যায় জমিতে সময় কাটাতে হয় চাষিদের, কিন্তু সীমান্তের কৃষকদের মনে এখন আতঙ্ক, কখন কিভাবে কোন সীমান্তে পুশিন ইস্যুতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজিবি এরা তো 24 ঘন্টায় ডিউটি দিচ্ছে, তারপরে যে কখন কি হবে কি না এটা তো আমরা বলতে পারবো না। তারপর আমরা তো আতঙ্ক আছে, আমরা তো বর্ডারে বাস করছি, এখন আমরা তো আতঙ্কে অবশ্যই আছি। সীমান্ত যে সাধারণ পাবলিকও যে দিছে না, গুলি করার ভয় দেখাইছি, শুধু হাতে হাতে ভয় দেখাইছি। বিডিআর তো মিটিং করলে একদিন বললে যে আমাদের লোকজনে মারা না হয়। ওরা অনার্গল আমার দেশে দিয়েই যায়। এইভাবে অপরাধ একবারে ভারতের অন্যায়, এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে সবাই মিলি। তারা হুমকি ধুমকে দিয়েছি, মারবো, ধরবো, কাটবো, এরকম করছে। তো আমাদের সীমান্ত এলাকায় আবাদ পানি করা খুব কষ্ট হয়েছে, ভয় লাগছে। বিজিবি জানায় চলতি মাসের 6 তারিখ ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে 6 জনকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। বিজিবি আর স্থানীয়দের কঠোর প্রতিরোধে তা ব্যর্থ হয়। এক পর্যায়ে সেই 6 জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। এরপর গত 19 জুন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত থেকে 4 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এপাশের কড়া নজরদারিতে এবারও তা ব্যর্থ হয়। দেশের সংকটে জনগণের এমন সরব উপস্থিতিতে সাধুবাদ জানিয়েছে বিজিবি। মধ্যরাত্রি পর্যন্ত প্রায় সেলফিলেরা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমাদের সাথে থাকে, হেল্প করে আমাদেরকে। জনগণকে সাথে নিয়ে আমরা একদম সারা রাত্রি একেবারে তাদের, বিশেষ করে যেখানে গেট আছে এবং কি শূন্য লাইনে আমরা ডিউটি করতেছি, যাতে কোনোভাবেই কোনো এই যে অবৈধ অনুপ্রবেশকারী বা পুশিনের লোক বাংলাদেশে প্রবেশ করতে না হয়। সীমান্তবর্তী মানুষের দাবি প্রতিবেশী দেশের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হোক। বাংলাদেশের বৈধ নাগরিক হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে দেয়া হোক। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পিরোজপুরের নাজিরপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 14 বছর বয়সী কিশোরের বিরুদ্ধে। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। উপজেলার উত্তর জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর মায়ের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে এক কিশোর সহ 2 জন মিলে তার শিশু মেয়েকে একটি খালি বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে অভিযুক্ত কিশোর শিশুটিকে ধর্ষণ করে। এ সময় বাইরে পাহারায় ছিল তার সাথে থাকা অন্য ব্যক্তি। ঘটনাটি কাউকে না জানাতেও শিশুটিকে ভয় দেখায় অভিযুক্তরা। পরে বিষয়টি জানতে পেরে শনিবার সকালে শিশুটিকে পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। বাচ্চা ভর্তি হয়েছে, আনুমানিক 5 বছর বয়স। উনি নাজিরপুর হেলথ কমপ্লেক্স থেকে রেফার হয়েছে। 2 দিন আগে ওনার একটা সেক্সুয়াল অফেন্সের একটা হিস্ট্রি দিতেছে। আমরা ওনাকে আপাতত ভর্তি রাখছি এবং পরবর্তীতে মেডিকেল চেকআপের জন্য যা যা দরকার প্রয়োজনীয় সবকিছু করার চেষ্টা করছি।
নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। দুর্নীতি, আর্থিক অনিয়ম ও অসৎ আচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে তিনি আবারও শপথে বহাল হয়েছেন। যদিও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলে দাবি করছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অধ্যক্ষের পুনর্বহালে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ 1992 সালে বিদ্যালয় এবং 1995 সালে শুরু হয় কলেজ শাখার কার্যক্রম। 2005 সালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে যোগ দেন নূর সাখাওয়াত হোসেন মিয়া। পরবর্তীতে 2018 সালে জাতীয়করণের আওতায় আসে প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে জাতীয়করণের সময় অন্তর্ভুক্তি না হওয়ার ভয় দেখিয়ে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে অর্থ আদায়, শিক্ষা প্রতিষ্ঠানে থাকা এফডিআর এর মুনাফার তথ্য গোপন করে ব্যক্তিগত হিসেবে জমা রাখা এবং নারী শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ বেশ কিছু অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। 5 আগস্টের পর এসব অভিযোগ সামনে এনে বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। এক পর্যায়ে অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ওনার বিরুদ্ধে সবকিছু তথ্য প্রমাণিত হয়। প্রমাণিত হওয়ার পরবর্তীতে সে কিভাবে সন্দেহাতীতভাবে এখান থেকে মুক্তি পায়, তাহলে কি আমরা ধরে নেব তার হাত অনেক বড়? এই প্রিন্সিপাল নূর সাখাওয়াত উনি একটা ফেসিস্টের দোষক। ওনাকে এখান থেকে উনি সাসপেন্ড হয়েছিল, এই সাসপেন্ড অবস্থায় থাকুক। অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়াকে সাময়িক বরখাস্ত করে শিক্ষা মন্ত্রণালয়। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদন্তেও অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে দাবি সংশ্লিষ্টদের। তবে প্রায় 1.5 বছর পর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে আবারও বহাল করা হয় স্বপদে। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিভিন্ন সময় ওনার কিছু কথাবার্তা যেটা ছিল মহিলাদের নিয়ে কিছু কথাবার্তা আপত্তিকরই ছিল আর কি। স্যারের বিরুদ্ধে প্রায় 9টি অভিযোগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামালগীর স্যার ওনার মাধ্যমে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তদন্ত হয়েছে, ওখানে প্রায় 5টি বিষয় প্রমাণিত যে উনি এই ধরনের কর্মকাণ্ড করেছে। এখানে আমরা বিভিন্নভাবে হয়তো অনেক টিচারই অনেক সময় নিগৃহীত হয়েছি। পূর্ণবল হলেও আন্দোলনের মুখে এখনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বসতে পারছেন না অধ্যক্ষ। তার কক্ষ তালাবদ্ধ থাকায় বর্তমানে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি কক্ষে বসে দাপ্তরিক কার্যক্রম চালাচ্ছেন তিনি। তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া। এই বিষয়ে আসলে আপনার কাছে আমি কিছু বলতে পারবো না, কারণ এটা এমপি সাহেব নিজেই তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি বলছেন যে আপনি কারোর সাথে এটা নিয়ে এটা আমার দায়িত্ব, কেউ যদি কিছু বলে আমার সঙ্গে কথা বলতে বলবে। উপজেলা প্রশাসন বলছে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বিষয়টি পুনরায় পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়কে আমরা লিখেছি, আমার জেলা প্রশাসন স্তরের মাধ্যমে আমরা চিঠি প্রেরণ করেছি, কারণ সার্বিক পরিস্থিতি সম্পর্কে যেটা কিভাবে দ্রুত রিজলভ করা যায় এটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আমরা বাস্তব যে ফ্যাক্ট এটা লিখে জানিয়েছি। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বক্তব্যেও পাওয়া গেল অধ্যক্ষের প্রতি সমর্থনের ইঙ্গিত। উনি খুব স্ট্রং পারসন, মানুষবালা, কিন্তু ওই জন্যই খ্যাপ আর কি, যে রাজুর কথা যে কাজ করছে এই জন্যই আর লোকাল যারা সবাই খ্যাপ আর কি, লোকজন খ্যাপ। কিন্তু প্রশ্ন হলো এখন ওনার আমি ফালাবো কই, ওনার তো গলা কাটা লেগে রয়েছে, ওনার সাত পারা মরতেছি না, নিতে মরতেছি না। প্রতিষ্ঠানটির হারানো সুনাম পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বংশীয় পদবি ও সন্তানদের নামে 3টি ইউনিয়নের নামকরণ করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এমন আলোচনা সমালোচনার মাঝে দ্রুত ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকেও চিঠি পাঠানো হয়েছে। গত সপ্তাহে বগুড়ায় মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নামে নতুন 4টি ইউনিয়ন গঠনের গেজেট প্রকাশ করা হয়। এমন সমালোচনায় চারপাশ যখন সরব, তখন শিবগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের নামও প্রতিমন্ত্রী নামে পরিবর্তনের প্রস্তাব সংক্রান্ত একটি চিঠিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 9 জুন একটি চিঠি আসে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বগুড়া জেলা প্রশাসকের কাছে। চিঠিতে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় করার প্রস্তাবের কথা উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটি ছড়িয়ে পড়ার পর শিক্ষা সচিবকে দেয়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একটি আধা সরকারি চিঠিও ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 1 জুন লেখা ওই চিঠিতে প্রতিমন্ত্রী শাহ আলম বলেন, মন্ত্রিসভার দায়িত্ব পাওয়ার পর অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে তার নামে করার অপচেষ্টা চলছে। এমন কোনো প্রস্তাব গেলে তা অনুমোদন না করার অনুরোধও জানান তিনি। স্থানীয়রা বলছেন, 53 বছরের ঐতিহ্যবাহী স্কুলটির নাম পরিবর্তন তারা চান না। প্রতিমন্ত্রী এলাকার উন্নয়ন নয়, নামকরণের উন্নয়ন করছেন, এমন মন্তব্যও করেন কেউ কেউ। এই নামের উন্নয়ন শিবগঞ্জের মানুষ চায় না। নাম আমাদের ঐতিহ্য, এটা থাকুক। এটার জন্য আমাদের স্কুলের ছেলে মেয়ে এবং প্রাক্তন যেগুলো ছাত্র ছাত্রী আছে তাদের নামের অনেক সমস্যা হবে। নাম দিল, সেখানে নিয়ে সে নিজেও বলতেছে জনগণের মতামত অনুযায়ী নাম দেওয়া হয়েছে, কিন্তু কার কাছ থেকে সে কোন জনগণের কাছ থেকে মতামত নিল এটা তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম না। এর আগে 14 জুন বগুড়ার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গেজেটে বলা হয়, শিবগঞ্জের আটমূল ইউনিয়নের একাংশ এবং কিচক ইউনিয়নের কয়েকটি মৌজা মিলিয়ে মীরবাড়ি ইউনিয়ন পরিষদ গঠন হয়েছে। একই গেজেটে পাশের মোকামতলার সৈয়দপুর ইউনিয়নের একাংশ ভেঙে সীমান্ত ইউনিয়ন এবং দেউলি ইউনিয়নের একাংশ ভেঙে দিগন্ত ইউনিয়ন গঠন করার কথা বলা হয়। এছাড়া উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের একাংশ ভেঙে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করার কথাও জানানো হয় ওই গণবিজ্ঞপ্তিতে। পারিবারিক পদবি আর মীর শাহ আলমের 2 পুত্র মীর সীমান্ত এবং মীর দিগন্তের নামের সঙ্গে নতুন ইউনিয়ন 3টির নামের মিল থাকায় গেজেট জনসম্মুখে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। যদি ইউনিয়নটা করতেই চায়, ওই এলাকার যে জেনুইন নামটা সেই নামটা দিয়ে করাই উচিত। বিভিন্ন পরিবারের এর ওর নাম দিয়ে করাটা ঠিক হচ্ছে না। এই প্রশাসন এই তেলবাজি করে হয়তো আমাদের প্রতিমন্ত্রীর মাধ্যমে আবার নতুন একটা সিস্টেম চালু করতে যাচ্ছে। একটা ইউনিয়ন, একটা এলাকা কোনো পরিবারের বা কোনো এমপি মন্ত্রীর সম্পত্তি না, এটা একটা রাষ্ট্রের জায়গা। একটা জনগণের একটা মতামত নিয়ে যদি করা হতো তাহলে সবচেয়ে ভালো হতো। এ ঘটনায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম সম্প্রতি জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়েছেন। স্থানীয় প্রশাসন বলছে, নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় গণশুনানি ও নাম প্রস্তাবের জন্য কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশেই নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে। আমরা এই কাজটি করার জন্য উপজেলা পর্যায়ে একটি কমিটি গঠন করেছিলাম। কমিটি বিভিন্ন জায়গায় গিয়েছে, তারা লোকজনের সাথে কথা বলেছে। গণশুনানির মাধ্যমে লোকজন যেটা সাপোর্ট করেছে, অধিকাংশ লোক যে পক্ষে মত দিয়েছে সেই অনুযায়ী নামকরণ করেছে, আমরা ওটা পাঠিয়ে দিয়েছি। এটা কার নামের সাথে মিলেছে এটা আমি এখন পর্যন্ত ওয়াকিবহাল নয়। ইউনিয়ন পরিষদের নামকরণে পারিবারিকীকরণের অভিযোগ ওঠার পর শুক্রবার জেলা প্রশাসককে 3টি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নামকরণ নিয়ে এমন বিতর্কের মাঝেই প্রতিবেদন প্রকাশের জেরে প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগ এনে 17 জুন অগ্রযাত্রা প্রতিদিন নামের একটি সংবাদপত্রের সম্পাদক সহ 4 সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন আর এক সাংবাদিক। মামলায় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর রহমানকে গ্রেফতারের পর কারাগারেও পাঠানো হয়েছে। তবে প্রতিমন্ত্রীর দাবি, এই মামলা সম্পর্কে কিছুই জানা নেই তার। গ্রেফতারকৃত সাংবাদিকের দ্রুত মুক্তির আশাও করেন তিনি। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।